ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। এম শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল, নিশ্চয়ই ভালো আছেন। শাহিদুজ্জামান, শুরুতেই যে বিষয়টি জানতে চাই, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মধ্যপন্থী বলা হচ্ছে, মধ্যপন্থী রাজনীতিবিদ বলা হচ্ছে এই নতুন প্রেসিডেন্টকে। ইরান সবচেয়ে বেশি আলোচনায় ছিল, সাধারণ মানুষের কাছে কট্টরপন্থী তার এর আগের প্রেসিডেন্টের বিষয়ে। নতুন প্রেসিডেন্টকে নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। খুব একটা আশাব্যঞ্জক হওয়া যাচ্ছে না নতুন প্রেসিডেন্টকে নিয়ে, যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে সে রিফর্মিস্ট, সে ইরানকে আরো কট্টরপন্থীদের হাত থেকে সরিয়ে আনতে চায় এবং সে পশ্চিমের প্রতি আরো বন্ধুত্বপূর্ণ আচরণ মনোযোগী। এইসব গুণাবলী থাকার পর বাস্তবতা বলে দিচ্ছে যে আভ্যন্তরীণ ক্ষেত্রে সে হয়তো অনেক নতুন পদক্ষেপ নিতে পারবে, স্পেশালি নারীর ড্রেস কোড চেঞ্জ করার ব্যাপারে কিংবা সামাজিক ক্ষেত্রে বৈষম্য দূর করার ক্ষেত্রে তার অনেক অবদান থাকতে পারে। কিন্তু তার প্রবলেমটা যেটা আমি সামনে দেখতে পাচ্ছি তা হচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, এবং বিং এ কার্ডিয়াক সার্জন তার কিন্তু ধারণা হয়তো মানুষতত্ত্ব হয়তো এমন হতে পারে যে সে পশ্চিমা ধাঁচে পরিবর্তন আনবে। এখানেই তার মূল সমস্যা হবে যে ইরানের যে সুপ্রিম লিডার তিনি দীর্ঘ সময় ক্ষমতায় রয়েছে এবং তার যে পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ সেটা অনেক বেশি বাস্তববাদী এই নতুন ইলেক্টেড প্রেসিডেন্টের চেয়ে। এটা বোঝা যায় এই অর্থে যে বর্তমানে ইরান যতটুকু আন্তর্জাতিক ক্ষেত্রে সার্থকতা অর্জন করেছে সেটা হয়েছে কারণ ইরান ইদানিং সাম্প্রতিককালে চীনের সাথে সম্পর্ক নাটকীয়ভাবে উন্নয়ন করেছে, যার মাধ্যমে চীনের সাথে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক এখন উন্নয়ন হয়েছে। এমনকি পুরা মধ্যপ্রাচ্যে ইরান এখন একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং সেখানে চীন ও রাশিয়া, স্পেশালি চীন একটা বড় ভূমিকা রেখেছে। কিন্তু এই যে এখন যে প্রেসিডেন্ট হয়ে আসছে তিনি খুব একটা চীন ও রাশিয়ার সাথে সম্পর্কর গভীরতা আনার ব্যাপারে তার আগ্রহ কম। তিনি সমদূরত্ব রাখতে চান এবং পশ্চিমের সাথে আরো বেশি যে অর্থনৈতিক ক্ষেত্রে রিফর্মস আনতে চান। এমনকি তিনি জাভেদ জারাফ নামে আগেকার একজন পররাষ্ট্রমন্ত্রীকে আবার পুনর্নিয়োগ করেছেন আণবিক অস্ত্রর ব্যাপারে, ইরানের নিয়ন্ত্রণ করার ব্যাপারে আবার নতুন আলোচনা শুরু করতে। এখন এমন একটা সময়ে সে পশ্চিমের প্রতি নমনীয় হচ্ছে যখন খুব সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো প্রেসিডেন্ট হয়ে আসবে। এখন ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় আর এই প্রেসিডেন্ট যদি তখন নমনীয়তা দেখায় তাহলে ট্রাম্প কিন্তু তার পূর্ণ সুযোগ গ্রহণ করবে এবং তখনই এই প্রেসিডেন্টের সাথে খুব সম্ভবত সুপ্রিম লিডারের একটা সংঘাত শুরু হবে। তাছাড়া আমেরিকা ও পশ্চিমা বিশ্ব চায় যে ইরান যেন লেবাননে বা ইয়েমেনে ও অন্যান্য ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে তার যে সাপোর্ট টুয়ার্ডস হিজবুল্লাহ, হামাস এগুলো যেন কমিয়ে দেয়, এগুলো যেন বন্ধ করে। তিনি তো গণমাধ্যমে বলেছেন যে হিজবুল্লাহর প্রতি তার যে সমর্থন, শুধু হিজবুল্লাহ নয়, অন্যান্য যে ইরান সমর্থিত যে সমস্ত গোষ্ঠী রয়েছে, সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তাদের প্রতি তাদের এই সমর্থন বজায় থাকবে। তেহরানে তিনি বলেছেন এই কথাটি। কিন্তু এটা এখানেই তো প্রবলেম হবে। এখন সে যদি বজায় রাখতে যায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র মোটেও সহানুভূতির চোখে দেখবে না, পাল্টা বরং সুযোগ নেবে। এবং এখানে একটা বাস্তবতা হচ্ছে যে এই প্রেসিডেন্ট চাইলেও কিন্তু তার এই নীতি পরিবর্তন করতে পারবে না, এই যে হিজবুল্লাহকে সমর্থন, কেননা এই ক্ষমতা রয়েছে এক্সক্লুসিভলি সুপ্রিম লিডারের হাতে। সুপ্রিম লিডার ডিসাইড করে যে বহির্বিশ্বে ইরানের বাইরে কতখানি তারা অ্যান্টি ওয়েস্টার্ন এলিমেন্টসদেরকে সাপোর্ট দিবে। সুতরাং এদিক থেকে প্রেসিডেন্ট আশ্বাস দিক বা না দিক
তার কিন্তু এখানে ক্ষমতা একেবারেই নেই। সুতরাং আরেকটা হচ্ছে যে চীনের সাথে যে সম্পর্ক। জি, আরেকটি বিষয় একটু আমি জানতে চাই, চীনের বিষয়টি নিশ্চয়ই আপনি বলবেন। আপনি বলছিলেন যে ট্রাম্প যদি ক্ষমতায় আসেন, আমরা হঠাৎ করেই ট্রাম্পের পাশাপাশি আমরা যেহেতু দেখছি যে বাইডেন প্রথম যুক্তিতর্কে কিছুটা পিছিয়ে রয়েছেন, সেখানে কমলা হ্যারিসকে দেখছি আমরা যে বেশ অনেকখানি আবার কমলা হ্যারিসের নাম ঘুরে ফিরে আসছে গণমাধ্যমে, এবং বলা হচ্ছে যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হতে পারেন কমলা হ্যারিস। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ট্রাম্প আসলেই কি আসলে ইরানের এই সংস্কারপন্থী যে প্রেসিডেন্ট তিনি সুবিধা পাবেন, নাকি আসলে যে কেউ আসলেই আসলে এই সুবিধাটা এই মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্রের আবার নতুন করে তৈরি হতে পারে? আমার মনে হয় যে ট্রাম্প আসলেও ইরান কোনো সহানুভূতি পাবে না, কেননা ইরানের অবস্থান এখন একেবারে ইসরায়েলের বিপক্ষে রয়েছে। আর ইসরায়েল এখন মারাত্মকভাবে যেসব কর্মকাণ্ড করেছে সেখানে বিশ্ব বিবেক সম্পূর্ণ ইসরায়েলের বিরুদ্ধে, এবং সেই অর্থে ট্রাম্পের বিরুদ্ধে। আর তাছাড়া এমনকি কমলা হ্যারিস যদি কাকতালীয়ভাবে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে আসেন ভবিষ্যতে, তাইলে আরো খারাপ অবস্থা হতে পারে। কারণ কমলা হ্যারিসের স্বামী হচ্ছে একজন ইহুদি এবং কট্টর ইহুদিবাদী, এবং তিনি সামরিক বাহিনীতে ছিলেন, এবং খুব সম্ভবত কমলা হ্যারিস কিন্তু ইরানের প্রতি আরো বেশি যুদ্ধংদেহী হওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, ট্রাম্পের ব্যাপারে আমার একটু ক্ষীণ আশাবাদ রয়েছে যে ট্রাম্প কূটনীতিকে অনেক বেশি প্রাধান্য দেয় বল প্রয়োগের চেয়ে, এবং সেই অর্থে ইরানের এই নতুন প্রেসিডেন্ট হয়তো চীন ও পশ্চিমা বিশ্বের মাঝামাঝি একটা সম্পর্ক করতে পারে। কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত এই ভদ্রলোক যে প্রেসিডেন্ট হয়েছে তাকে বলা হয় ওয়াইল্ড কার্ড প্রেসিডেন্ট, অর্থাৎ একেবারে নাটকীয়ভাবে কাকতালীয়ভাবে তাকে সুযোগ দেওয়া হয়েছিল এবং এই সুযোগে তিনি প্রেসিডেন্ট হয়েছে। তার কোনো অতীত আনুগত্যের ব্যাকগ্রাউন্ড নাই, এবং যেভাবে আগেকার প্রেসিডেন্টরা অনেক লম্বা সময় ধরে সুপ্রিম লিডারের প্রতি অনুগত ছিল, তেমন কিন্তু তার কোনো রেকর্ড নাই। হি ইজ এ টেকনোক্র্যাট, এবং এখানে একটা বড় প্রবলেম। এর পিছনে কি কাজ করলো, মানে নিশ্চয়ই সাধারণ মানুষের ভোটেই তো তিনি এসেছেন, কি কাজ করলো তাহলে এই জায়গাটিতে, কোন বিষয়টি কাজ করলো? কারণ উনি একেবারেই আলোচনায় ছিলেন না, বারবারই এই কথাটি ঘুরে ফিরে আসছে যে একেবারেই আলোচনায় না থাকা মানুষটি এসছেন এই ক্ষমতায়। টার্নআউট খুব কম ছিল 1979 এর পরে, এত কম ভোটার টার্নআউট এর আগে কখনো হয়নি, এবং যা টার্নআউট হয়েছে সেটা বেশিরভাগই কিন্তু নতুন প্রজন্মই ভোট দিয়েছে, এবং এই নতুন প্রজন্ম পরিবর্তনের পক্ষে। এবং এই কারণেই এই ভদ্রলোক অ্যাবসলিউটলি আউট অফ নোওয়্যার সে সামনে চলে এসছে। যে কট্টরপন্থী তার বিপক্ষে দাঁড়িয়েছিল তার বিরুদ্ধে ভোট খুব বেশি ডিফারেন্স নেই ভোটে, কট্টরপন্থীর ভোটও কিন্তু কম নয়। একটা বড় অংশ ইরানের এই স্পেশালি যারা মতাদর্শ ভিত্তিক চিন্তাধারার মানুষ তারা কট্টরপন্থীকেই ভোট দিয়েছিল। সুতরাং এই যে নতুন প্রেসিডেন্ট এসছে, নতুন প্রজন্মের নতুন চিন্তাধারা সামনে নিয়ে তার পক্ষে এগিয়ে যাওয়া খুবই কঠিন হবে, এবং সে যদি ব্যালেন্স করতে ঠিক মতো না পারে এবং সুপ্রিম লিডারের প্রতি আনুগত্য সুস্পষ্টভাবে দেখাতে না পারে, তাহলে তার পথ অনেক কঠিন হয়ে যাবে। তবে এটাও সত্যি যে নতুন প্রজন্মের যারা রয়েছে তারা খুবই আবেগপ্রবণ, এবং তারাও কিন্তু চাপ সৃষ্টি করবে। মোরাললেস বলা যায় যে ইরান ভবিষ্যতে একটা নতুন একটা দ্বন্দ্বের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আবার নতুন করেই যে ধর্মীয় ক্লার্জি ক্ষমতায় থাকবে নাকি ইরান আস্তে আস্তে একটা স্বাভাবিক গণতন্ত্রের দিকে ফিরে আসবে, এই প্রশ্নটাই এখন আগামী দিনগুলো সামনে চলে আসবে। অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। জি শাহাবুদ্দিন, আপনি শেষ করতে চান? অল্প একটু সময় আছে। শাহেদুজ্জামান, যে ইনি যে আশাবাদী যে পশ্চিমের সাথে সম্পর্ক উন্নয়ন হবে, সেটা করতে গেলে ইরানের যে ইমিনেন্ট নিউক্লিয়ার প্রোগ্রাম, যেটা প্রায় শেষ প্রান্তে এসে গেছে, সেটা তাকে পরিত্যাগ করতে হবে, এবং কোনো অবস্থাতেই ইরান তার নিউক্লিয়ার ওয়েপনাইজেশন প্রোগ্রাম থেকে এখন সরে আসবে না। এটা অবাস্তব, এবং এখানেই কিন্তু
এই ভদ্রলোকের যে পশ্চিমের সাথে একটা আপোষ করার প্রক্রিয়া, সেটা বাধাগ্রস্ত হবে এবং সেটা একটা নতুন মাত্রা সেখানে সৃষ্টি হবে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক এম শাহিদুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।